প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 সমাধান করব। আমরা জানি 2020 শিক্ষাবর্ষের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 বর্তমান শিক্ষাবর্ষেও সমাধান করতে হয়েছে এবং বর্তমান শিক্ষাবর্ষে 2021 অ্যাক্টিভিটি টাস্ক 1 জুলাই এবং 2021 অ্যাক্টিভিটি টাস্ক 2 আগস্টেও দেওয়া হয়েছে। তাই এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটিকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 হিসাবে ধরছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। প্রতিটি ক্ষেত্রে 4টি করে সম্ভাব্য উত্তর দেওয়া আছে। 4টি সম্ভাব্য উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। কয়ের প্রশ্নটি লক্ষ্য করো। 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো। আমরা জানি কোনো ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে ওই ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, কোনো অশূন্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0 নয় এরূপ কোনো সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। অপশান এতে আছে 2 গুণ 3, 3 গুণ 2, অর্থাৎ লবকে 3 দিয়ে গুণ করা হয়েছে, হরকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়নি। সুতরাং 2/3 এর সমতুল্য ভগ্নাংশ অপশান এতে থাকা এই ভগ্নাংশটি হবে না। অপশান বিতে লবকে 2 দিয়ে গুণ করা হয়েছে, হরকে 3 দিয়ে গুণ করা হয়েছে, একই সংখ্যা দিয়ে গুণ করা হয়নি, তাই অপশান বি এর এই ভগ্নাংশটিও 2/3 এর সমতুল্য ভগ্নাংশ হবে না। সিতে লবকে 2 দিয়ে গুণ করা হয়েছে আর হরকে 1 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটিও 2/3 এর সমতুল্য ভগ্নাংশ নয়। আর অপশান ডিতে লবকে 5 দিয়ে গুণ করা হয়েছে, হরকেও 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে অপশান ডিতে থাকা এই ভগ্নাংশটি 2/3 এর সমতুল্য ভগ্নাংশ। অপশান ডি 2 গুণ 5 এর 3 গুণ 5 ভগ্নাংশটি 2/3 এর সমতুল্য ভগ্নাংশ। এরপরে ক্ষয়ের সমস্যাটি লক্ষ্য করো। 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। আমরা লক্ষ্য করি এক্ষেত্রে প্রথম ভগ্নাংশের হরে আছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে 32। 32 4 গুণিতক, 32 ভাগ 4 সমান 8। তাহলে 1/4কে কিভাবে আমরা হরে 32 আনতে পারি? 4কে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1/4 এর সমতুল্য ভগ্নাংশ আমরা নির্ণয় করব যেখানে হরে থাকবে 32, হরকে 8 দিয়ে গুণ করেছি, লবকেও 8 দিয়ে গুণ করব, অর্থাৎ 8/32 পাবো। তাহলে 1/4 সমান 8/32। আমাদের প্রশ্নে বলা হয়েছে 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। তাহলে 1/4 8/32 আর 3/32 তো আছেই। অপশান এতে আছে 3/12, 3/32 হবে না। অপশান বিতে আছে 3/8, 3/32 হবে না। অপশান সিতে আছে 8/32, 3/32, তাহলে এটিই সঠিক উত্তর। অপশান ডিতে 4/32 আছে আর 3/32 আছে, 4/32 এখানে আছে, সুতরাং এটিও হবে না, অর্থাৎ অপশান সি 8/32, 3/32 সঠিক উত্তর। এরপরে গয়ের সমস্যাটি লক্ষ্য করো। 1/5 যোগ 2/5, 1/5 যোগ 2/5 উভয় ভগ্নাংশের হরে একই সংখ্যা আছে, সুতরাং লসাগু 5ই হবে। তাহলে লবের এই সংখ্যা দুটি যোগ হয়ে যাবে, 1 যোগ 2 সমান 3/5, অর্থাৎ অপশান ডি 3/5 এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর ঘয়ের সমস্যাটি লক্ষ্য করো। 6/5 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। 6/5, তাহলে এখানে একটি পূর্ণ সংখ্যা 6 এবং একটি ভগ্নাংশ আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যখন যুক্ত অবস্থায় থাকে বা মিশ্রিত অবস্থায় থাকে তখন সেই ভগ্নাংশকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ।
অর্থাৎ অপশান সি মিশ্র ভগ্নাংশ এক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি 6 পূর্ণ 5/3 আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি এই ভগ্নাংশ অংশটি একটি প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ এটি আসলে 6 যোগ 5/3, 5/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ওই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পাবো 1 পূর্ণ 2/3। আসলে এই ভগ্নাংশটি 6 যোগ 1 যোগ 2/3, অর্থাৎ এই ভগ্নাংশটি আসলে 7 যোগ 2/3, অর্থাৎ 7 পূর্ণ 2/3। অর্থাৎ আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার ক্ষেত্রে যে ভগ্নাংশ অংশটি রাখি সেটি প্রকৃত ভগ্নাংশ হয়, এক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ আকারে আছে। যাই হোক, যেহেতু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিশ্রিত অবস্থায় আছে, অর্থাৎ 6 পূর্ণ 5/3 এটি একটি মিশ্র ভগ্নাংশ। 2 দাগ, সত্য বা মিথ্যা লেখো। টি ফর ট্রু, এফ ফর ফলস। 4টি বিবৃতি দেওয়া হয়েছে। কোনো একটি বিবৃতি সত্য হলে তার পাশে সত্য টি লিখব, মিথ্যা হলে মিথ্যা এফ লিখব। প্রথমের বিবৃতিটি লক্ষ্য করো, 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। আমরা জানি দুটি সংখ্যার গসাগু 1 হলে তারা পরস্পর মৌলিক হয়। 3 ও 2 এর গসাগু 1, অতএব 3 ও 2 পরস্পর মৌলিক, অর্থাৎ কয়ের থাকা এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। এরপর ক্ষয়ের বিবৃতিটি লক্ষ্য করো, 0.5 ক্ষুদ্রতর 0.05। 0.5 এখানে 5 দশাংশের ঘরে আছে, 5 এর 10 সমান 10 ভাগের 5 ভাগ। আর 0.05কে আমরা সামান্য ভগ্নাংশের আকারে রেখে কি পাবো, এখানে 5 শতাংশের ঘরে আছে, 5 এর 100 অর্থাৎ সমান 100 ভাগের 5 ভাগ। 5 এর 10কে আমরা সমতুল্য ভগ্নাংশে পরিণত করব যার হরে 100 থাকবে। 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে লবের এই 5কেও 10 দিয়ে গুণ করি, অর্থাৎ পাচ্ছি 50 এর 100। তাহলে 0.5 50 এর 100, 0.05 5 এর 100। উভয় ভগ্নাংশের হরে আছে 100, প্রথমটির লবে 50 আর দ্বিতীয়টির 5। আমরা জানি 50 বৃহত্তর 5, অতএব 0.5 বৃহত্তর 0.05। আর এক্ষেত্রে দেওয়া আছে 0.5 ক্ষুদ্রতর 0.05, অর্থাৎ এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। এরপরে গয়ের বিবৃতিটি লক্ষ্য করো, দুটি সরলরেখা আছে, সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা। আমাদের মনে হতে পারে এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেনি, সুতরাং এরা পরস্পর ছেদী নয়। কিন্তু আমরা জানি সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তাহলে এই সরলরেখাটিকে বিস্তৃত করলে তা এই সরলরেখাকে একটি বিন্দুতে ছেদ করবে, সুতরাং এরা পরস্পর ছেদী, অর্থাৎ প্রদত্ত এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। কোনো বিবৃতি সত্য বা মিথ্যা উল্লেখ করলেই হবে, উত্তরের সপক্ষে যুক্তি নাও দেখাতে পারো। এরপরে ঘয়ের বিবৃতিটি লক্ষ্য করো, আয়তাকার চিত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা জানি একটি আয়তাকার চিত্রের পরিসীমা অর্থাৎ চারপাশের মোট দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 বার দৈর্ঘ্য আর 2 বার প্রস্থের যোগ। তাই আমরা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে থাকি, অর্থাৎ দৈর্ঘ্যের
দ্বিগুণ এবং প্রস্থের দ্বিগুণের সমষ্টি। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে কিন্তু প্রস্থের দ্বিগুণ করা হয়নি। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। এ ফর ফলস। এক্ষেত্রে 2 এর পরে প্রথম বন্ধনী শুরু এবং প্রস্থের শেষে প্রথম বন্ধনী শেষ হলে, অর্থাৎ বন্ধনীর ভেতরে দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া থাকলে বিবৃতিটি সত্য হতো। যেহেতু বন্ধনী দেওয়া নেই, তাহলে দৈর্ঘ্যের দ্বিগুণ যোগ প্রস্থ বোঝাচ্ছে, প্রস্থের দ্বিগুণ বোঝাচ্ছে না, অতএব এই বিবৃতিটি মিথ্যা। 3 দাগ, ফাঁকা স্থান পূরণ করো। কতে আছে 144 এর বর্গমূল সমান ফাঁকা স্থানে কোন সংখ্যা হবে? আমরা 144কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। একক অঙ্ক 4 একটি জোড় সংখ্যা, তাহলে 144 সংখ্যাটিও জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে পাই 7 2 72, এটিও জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে পাই 3 10 6 36, এটিও জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে পাই 1 10 8 18, এটিও জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে পাই 9 9 একটি বিজোড় সংখ্যা, এটি 3 এর গুণিত, তাই 3 দিয়ে ভাগ করে পাই 3। তাহলে 144 আসলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটাকে আমরা 2 এর বর্গ গুণ 2 এর বর্গ গুণ 3 এর বর্গ লিখতে পারি। তাহলে 144 এর বর্গমূল সমান হবে বর্গমূল চিহ্নের ভেতর 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ বর্গমূল চিহ্নের ভেতর 2 এর বর্গ গুণ 2 এর বর্গ গুণ 3 এর বর্গ সমান 2 গুণ 2 গুণ 3 সমান 2 গুণ 2 4 গুণ 3 সমান 12। তাহলে ফাঁকা ঘরে লিখতে হবে 12। এটি আমাদের অবশ্যই করে দেখাতে হবে। এরপরে ক্ষয়ের সমস্যাটি লক্ষ্য করো। 18 18 বিয়োগ 15 18, 18 18 বিয়োগ 15 18 সমান ফাঁকা ঘরে কি হবে? উভয় ভগ্নাংশের হরে আছে 18। এক্ষেত্রে আমরা লবের 18 থেকে 15 বিয়োগ করে হরে 18 লিখব, সমান পাব 3 এর 18। লঘিষ্ঠ আকারে লিখতে হবে 3 এর 18 ভগ্নাংশের লব ও হরে থাকা সংখ্যা দুটি 3 এর গুণিত, উভয়কে 3 দিয়ে ভাগ করে পাই 1 এর 6। তাহলে শূন্য স্থানে আমাদের 1 এর 6 লিখতে হবে। এক্ষেত্রে আমরা এটি পাশে করে দেখাবো। এরপর গয়ের সমস্যাটি লক্ষ্য করো। 6 পূর্ণ 5 এর 3, তাহলে এটি একটি মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 6 পূর্ণ 5 এর 3 সমান আমরা 6 যোগ 5 এর 3 লিখতে পারি, অথবা সরাসরি 6 গুণ 3 যোগ 5 ভাগ 3 লিখতে পারি, সমান 6 গুণ 3 18 যোগ 5 ভাগ 3 সমান 23 এর 3। তাহলে 6 পূর্ণ 5 এর 3 সমান 23 এর 3 ফাঁকা ঘরে লিখতে হবে। এরপরে ঘয়ের সমস্যাটি লক্ষ্য করো। তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? এক্ষেত্রে অবশ্যই আমরা করে দেখাবো। তাহলে আমার কাছে ছিল 4.50 টাকা, আপনি দিলেন 15.50 টাকা।
অতএব আমার কাছে হলো, আমার কাছে ছিল আর আপনি দিয়েছেন, তাহলে যোগ করতে হবে। যোগ করলে পাবো 0 যোগ 0 0, 5 যোগ 5 10-এর 0, এক্ষেত্রে 1, 1 যোগ 4 5 যোগ 5 10-এর 0, 1, 1 যোগ 1 2, 20.00 টাকা সমান 20 টাকা। 4-এর দাগ, কতে আছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, যেহেতু মাঠে ঘাস লাগানো হবে তাই প্রথমে আমরা মাঠের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। অতএব মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, 40 গুণ 40 বর্গমিটার সমান 4 গুণ 4 16, এবারে দুটি শূন্য হবে অর্থাৎ 1600 বর্গমিটার। বলা হয়েছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে খরচ হবে। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে খরচ হলে মোট খরচ সমান, তাহলে ক্ষেত্রফল 1600 বর্গমিটার আছে, 1600কে আমরা 6 দিয়ে গুণ করব, 1600 গুণ 6 টাকা সমান 16 গুণ 6 16 6 96, 96 লিখে দুটি শূন্য 9600 টাকা। এরপরে ক্ষয়ের সমস্যাটি লক্ষ্য করো। একটি চিত্র দেওয়া হয়েছে, এই চিত্রে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ এই রেখাঙ্কিত অঞ্চলটির পরিসীমা, চারপাশের মোট দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই দিক 10 মিটার আর এটি 4 মিটার, অর্থাৎ এই ঘষা অঞ্চলের প্রস্থ হবে 4 মিটার, এই দিক 6 মিটার, তাহলে এই ঘষা অঞ্চলের দৈর্ঘ্য হবে 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি ঘষা অঞ্চলের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার। অতএব পরিসীমা সমান, আমরা সূত্র জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা সরাসরি মানটা বসালে হবে 2 গুণ 6 যোগ 4 বন্ধনীর বাইরে লিখব মিটার সমান 2 গুণ 10 মিটার সমান 20 মিটার। এরপরে শেষের সমস্যাটি লক্ষ্য করো, সরল করো। 5 গুণ 4 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8। আমরা জানি কেবলমাত্র গুণ এবং ভাগ থাকলে এবং তাদের মধ্যে কোনো বন্ধনী না থাকলে গুণ বা ভাগ পরপর করে যেতে হয়। অর্থাৎ এক্ষেত্রে ভাগের কাজ আগে গুণের কাজ পরে, বদমাসের এই নিয়ম আমরা ব্যবহার না করে পরপর গুণ বা ভাগ করে যাব। সমান, তাহলে প্রথমে আছে 5 গুণ 4 20 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8 সমান, এরপরে আমরা 20কে 3 দিয়ে গুণ করব, 2 গুণ 3 6, তাহলে 20 3 60 ভাগ 6 ভাগ 5 গুণ 8 সমান 60কে 6 দিয়ে ভাগ, 6কে 6, তাহলে 1 10 হবে, 10 ভাগ 5 গুণ
8, অর্থাৎ এক্ষেত্রে 10কে 5 দিয়ে প্রথমে ভাগ করব, 10 ভাগ 5 সমান 2, 2কে 8 দিয়ে গুণ করে পাবো 16। অতএব নির্ণেয় সরল মান বা সরলতম মান 16। তাহলে আমরা পরপর গুণ বা ভাগ করে গেলাম। প্রথমে 5কে 4 দিয়ে গুণ, সেই গুণফলকে 3 দিয়ে গুণ, সেই গুণফলকে 6 দিয়ে ভাগ, সেই ভাগফলকে 5 দিয়ে ভাগ, সেই ভাগফলকে 8 দিয়ে গুণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।